এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার দ্বিতীয় স্মরণসভার জন্য সবাইকে অনুরোধ করছি আপনারা একটু সামনের সিটগুলো খালি আছে, আপনি যদি সামনে থেকে বসেন তাহলে একটু ভালো হয়। এবং আমরা আহমেদ রফিককে স্মরণ করব। আহমেদ রফিক অনেকের কাছে অনেক কিছু, আমার কাছে উনি অভিভাবক। বিশেষ করে বাবা মারা যাওয়ার পর গত 11 বছর আমার বাবার দায়িত্বটা প্রথমত কামাল লোহানী চাচা করেছিলেন, দুজনে মিলে। কিন্তু কামাল লোহানী চাচা চলে যাওয়ার পরে আহমেদ রফিক চাচা বলছিল আমাদের মাঝে তুমি তোমার বাবাকে খুঁজে পাবে, সুতরাং উনি আমার অভিভাবক ছিলেন। যাক, আপনাদের সবাইকে অনুরোধ করবো, আবার প্লিজ একটু অনুরোধ করে আপনারা একটু ভিতরে আসুন সবাই। যারা বাইরে থেকে বলে দাও চলে আসতে। সুধী, শুভ সন্ধ্যা। আপনাদের কাছে আমি বারবারই কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণে, এই বইয়ের অবহায় আপনারা একটি স্মরণ সভায় অংশগ্রহণ করার পরেও দ্বিতীয় স্মরণ সভায় আপনারা মোটামুটি মন বলা যায় শতভাগ লোক এখানে আছেন। আমি দেখিনি কেউ চলে যেতে। এটা সম্ভবত আমাদের লোকের প্রতি আপনাদের শ্রদ্ধা ভালোবাসা থেকে। আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা ওনাকে শ্রদ্ধা জানাবো 1 মিনিট নীরবতার মাধ্যমে। তারপর ওনার প্রতিকৃতি আমরা পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। আমি সবাইকে বলবো আপনারা দাঁড়িয়ে ওনার প্রতি 1 মিনিট শ্রদ্ধা জানাবেন। ধন্যবাদ। আমরা সবাইকে অনুরোধ করব, এখানে আমাদের সবার জন্য হয়তো ফুল সংগ্রহ করা হয়নি, তারপর যে কয়টা আছে আমরা চেষ্টা করব সবাই সমবেত এসে ওনার প্রতিকৃতি ছবি দিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। আমি আপনাদেরকে সবাইকে আমি নাম ডাকবো না, আপনারা যারা আসতে চান সব এসে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, আমি আপনাদেরকে অনুরোধ করছি। আমি আর কারো নাম বলছি না, এবার শ্রদ্ধা জ্ঞাপন করা হচ্ছে নিউ বাংলাদেশি কমিউনিটি, প্রগতিশীল, মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী, বায়ান্নের ভাষা আন্দোলনের চেতনায় অহংকার বিশ্বাসী, নিউ ইয়র্কের প্রগতিশীল বুদ্ধিজীবী সমাজ। বিধান নাচ
লাইটার আছে কেউ? আচ্ছা ভাই লাইটার ব্যবস্থা করুন, ক্যান্ডেলটা ইয়েটা দেওয়া হয়নি। আলিম ভাই আচ্ছা ঠিক উঠেছে, অসুবিধা নেই, সব পেয়ে যাবেন। একটা দিই জলিল ভাই তার নামে একটা দিই। ধন্যবাদ। আমরা এবার সভাপতি কণ্ঠে আমাদের এখানে একজন গুণী শিল্পী আছেন তাহমিনা শহীদ, তার সেই পর্বে যাওয়ার আগে আমি একটা জিনিস স্কিপ করে গেলাম। আপনার এর আগের প্রোগ্রাম আপনারা দেখেছেন যে এখানে আমাদের বিশেষ করে একুশে চেতনা পরিষদ কখনোই গত 10 বছর আমরা কোনো অতিথি রাখিনি, কিন্তু একজনের সভাপতিত্বে অনুষ্ঠান করেছি, এটারও ব্যতিক্রম হবে না। তাই এই স্মরণসভার আজকে সভাপতিত্ব করার জন্য আমি এমন একজনকে ডাকবো, তার পরিচয় আপনি একটু পরে পাবেন। উনি নিজেই হয়তো ওনার বক্তব্য উনি বলবেন এবং আশা করি আপনারা, আমি নিজে একটু আবেগপ্রবণ আছি, ওনার সঙ্গে আমি হয়তো আবেগপ্রবণ হয়ে যেতে পারি। আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি রেখা আহমেদ। রেখা আহমেদ আজকে অনুষ্ঠানের সভাপতি। আমরা ওনার সভাপতিত্বে স্মরণ করছি, শুরু করছি। রেখা আহমেদ রফিকের অথবা আহমদ রফিক রেখা আহমেদের আপন চাচা এবং সবার ছোটো চাচা। আমার সঙ্গে যতবার আহমদ রফিক দেখা হতো উনি খোঁজ নিতেন, আবার রেখা আহমেদ আমাকে বলতো চাচাকে আমার সালাম পৌঁছাবে। আজকে অনুষ্ঠান সভাপতি রেখা আহমেদ। আমরা এবার সভাপতি কণ্ঠে আগুনের পরশমণি গানটি গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করব। লিড দেবে তাহমিনা শহীদ, আমি উর্বি, যারা যারা আপনারা আসতে চান। সুলেখা, আপনার কয়েকজনকে অনুরোধ করবো। আমাদের এখানে হারমোনিয়াম নেই, তবলা নেই, কিন্তু এই গান গাওয়ার জন্য ঠিক আছে। হ্যাঁ, রেখা আহমেদকে বলবো একটু সভাপতি আসন গ্রহণ করার জন্য। জীবন
আমরা আহমেদ রফিক সম্পর্কে কম বেশি অনেকেই জানি, আবার সে অর্থে হয়তো কিছুই জানি না। কারণ আহমেদ রফিককে জানা অত সহজ নয়। আহমেদ রফিক তার অন্যতম কারণ, সবচেয়ে বড় কারণ, আহমেদ রফিক নির্মোহ ছিলেন এবং উনি কখনো ওনার গুণী ব্যক্তিত্ব হিসেবে, এত বড় গুণী ব্যক্তি নিজে কখনো প্রকাশ করতে চাইতেন না। কিন্তু ওনার লেখা পড়ে, ওনার রবীন্দ্রনাথের উপর যে গবেষণা, ভাষা আন্দোলনের উপর, সেটা আমরা পরবর্তী আলোচনা আসছি। তাই আমরা আলোচনার সুবিধার্থে এবং আমরা ওনাকে জানার জন্য, আরও নিজেদেরকে ঋদ্ধ করার জন্য ঢাকা থেকে পাঠানো, এবং আহমেদ রফিকের একটা ইন্টারভিউ আছে, ওনার সম্পর্কে ডক্টর সিরাজুল চৌধুরী একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন, অধ্যাপক বিশ্ব চৌধুরী সে পাঠিয়েছেন, এবং প্রতিভা মুৎসদ্দি। আমরা সেইগুলো আগে দেখব। আহমেদ রফিকের তার নিজের ইন্টারভিউ কী বলতে চাচ্ছেন, যদিও খুব সংক্ষিপ্ত কয়েকটা কথা উনি বলেছেন। আমরা এই আলোচনাগুলো, ভিডিওগুলো দেখার পরে আমরা সেই আলোকে কিছু আলোচনা হতে পারে। আপনারা আহমেদ রফিকে যেভাবে ছিলেন, আলোচনাগুলো আমরা করবো। সেখানে আমরা খুব বেশি একটা সময় নেব না, সংক্ষিপ্তভাবে করবো। আমাদের হাতে 2 ঘন্টা আছে, যথেষ্ট সময় আছে মনে করি, নয়টা আমাদের হাল ছাড়বো। আমি এই ভিডিও ধারণ করার আগে 2টো কথা বলতে চাই। একটা হচ্ছে যে আহমেদ রফিকের পরিচয় নানাভাবে আছে, ব্যানারে দেখেছেন। উনি আমাদের সভাপতি ছিলেন, 21শে চেতনা পরিষদের সভাপতি। আপনারা জানেন 21শে চেতনা পরিষদ ঢাকায় একটি আছে, ঢাকার বাইরে, বাংলাদেশের বাইরে আর কোনো শাখা নেই। একটা শাখা আছে, সেটা নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রে। কারণ ওনারা 21শে চেতনা পরিষদের এই চেতনার ধারণ করার ক্ষেত্রে সাংগঠনিকভাবে যতটুকু না ওনারা চাইতেন, চাইতেন চেতনাগতভাবে একাশের প্রতি আমরা কতটুকু দায়বদ্ধতা আছে, আমরা কতটুকু চেতনা সেই ভাষা আন্দোলনের সিদ্ধান্ত, সেটাই। সেই কারণে সংগঠন করতে গেলে যেটা হয়, কখনো সংগঠন সুবার্তা বয়ে আনে, কখনো কখনো সংগঠনকে নিয়ে অনেক কিছু হয়, যেটা আমার প্রতিজ্ঞা, আমার নানীরা এবং আমার বাবারাও চেতেন না। এই 21শে চেতনা পরিষদ যখন সৃষ্টি হয়, সেখানে গণস্বাস্থ্য কেন্দ্র হয়েছিল প্রথম জমায়েত। সেখানে 278 জন ভাষা সংগ্রামী সমবেত হয়েছিলেন। আজকের দাঁড়িয়ে এই মুহূর্তে যাকে স্মরণ করছি, আমার জানা মতে সম্ভবত 3য় ব্যক্তি, আর বোধ 2 জন আছেন। অধ্যাপক ফজলে হাসান আছেন এবং শামীম পাটোয়ারি নামে একজন ব্যক্তি জীবিত আছে। এই 2 জন চলে গেলে আমার মনে হয় এই যে সংগঠনে যারা ছিলেন 278 জন, কম কথা 278 জনের মতো 2 জন জীবিত আছে। প্রতিভা মুৎসদ্দি আছেন। সুতরাং খুব বেশি নেই,
তা আমরা আমাদের সভাপতিকে আরেকজনই ছিলেন আমার সভাপতি, আমাদের ভাষা সৈনিকদের সভাপতি, একজন জাতীয় পরিষদের সভাপতি। ওনার নেতৃত্বেই ভাষা সংগ্রামীরা শহীদ মিনারে পুষ্পস্তবক দিতেন, ভাষা মতিন থেকে ধরে সবাই। সেখানে বললাম যে ওনাকে আমি যখন আপনারা জানেন 21শে জাতীয় পরিষদ নিউ ইয়র্কে একটা প্রোগ্রামে করি, আমি সচরাচর 21শের সময় শহীদ মিনারে ফুল দেওয়ার চেয়ে সেটা প্রয়োজন আছে, কিন্তু এই দিবসটিকে জানার জন্য যতটুকু করার, এই দিবসটিকে ফিরে দেখা, এই দিবসটি চেতনাকে তুলে ধরা এবং সেটাকে সবার সামনে এসে ভাষার ক্ষেত্রে যে কারণে ওনারা আত্মহত্যা দিয়েছেন, ভাষা শহীদরা, ভাষা সংগ্রামীরা, ভাষা সৈনিকেরা, ওরা যা চেয়েছেন সেটাকে আরও সামনে আমাদের প্রজন্মের কাছে এবং আমাদের কাছে নিয়ে আমি আলোচনা করতে গিয়ে সবসময় একটা সেমিনার করি। এই পর্যন্ত 13টি সেমিনার হয়েছে, 5টি সেমিনার হয়েছিল নিউ ইয়র্কে, তারপরে 6 থেকে 13 পর্যন্ত আমি ঢাকাতে, ত্রিপুরাতে, কলকাতায়, শান্তিনিকেতন বিভিন্ন জায়গায় মিলে করেছি। কিন্তু যতবারই করেছি ওনার অনুমতি দিতে হয়েছে আমাকে। উনি বলছে কী বিষয়ে করছো, কী সাবজেক্টে করতেছো আপনাকে জানাতে হবে। আমি সবসময় ওনার কাছে যেতাম, গিয়ে যে আজকে ত্রিপুরাতে অনুষ্ঠান হচ্ছে, সুকান্ত অডিটোরিয়াম হবে, ভালো জায়গা, কলকাতা বিশ্ববিদ্যালয় হবে, যাও, যাদবপুর বিশ্ববিদ্যালয় করছি, ওইটা তো আরও আমাদের লোক। এইভাবে উনি আমার সবসময় পরামর্শ দিতেন। এবং ঢাকায় যখন করতেন উনি একটা অনুষ্ঠানে আসতে পেরেছিলেন, পরবর্তী ওনার শরীরে বার্ধক্যতার জন্য আসতে পারেন নাই, কিন্তু নিয়মিত একটা চিঠি পাঠিয়ে দিতেন, যেটি পড়ে শোনা হতো শুরুতেই। তো সেই ধরনের একটা চিঠি, কয়েকটা চিঠি আছে, শুধু সব একটা চিঠি আমি আপনাদের শোনাবো, যেহেতু উনি আজকে নেই, আমাকে ওনার হাতের লেখা চিঠি ওনার সই করাতে আমার খুব আত্মলপ্ত করে। আমি সেই ধরনের একটা চিঠি, ছোট্ট চিঠি, 4 লাইনের অল্প একটি ছোট, আমি সেটা 21 চেতনার সভাপতি হিসেবে ওনার সঙ্গে যে আমাদের এই চেতনায়, এই নিউ ইয়র্কে চেতনা পরিষদের সঙ্গে যে কি একটা নিবিড় সম্পর্ক ছিল, এই কথা একটু প্রকাশ পায়। আর একটা জিনিস, ওনার কোনো সন্তান ছিলেন না। আমার মাও ভাষা আন্দোলন গবেষক, যিনি ভাষা আন্দোলনের 50টির উপর বই লিখেছেন, সবচেয়ে বেশি যিনি গবেষণা করেন, সব বিষয়ে যিনি কাজ করেছেন, এমন কোনো বিষয় নেই, প্রভাত ফেরি থেকে ধরে, শহীদ মিনার থেকে ধরে, আজিমপুর কীভাবে, সমস্ত কিছুতে তার 50টা বই আছে। উনি ভাষা আন্দোলনের মিউজিয়ামের নির্বাহী সম্পাদক ছিলেন। উনি ওনাকে সন্তানের মতো আদর করতেন। উনি চলে গেছেন কোভিডে, তখন আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেই অনুষ্ঠানের সময় উনি আসতেও পারেন নাই। উনি একটা লিখিত পাঠিয়েছিলেন আমার কাছে এবং সেটা পড়িয়ে শুনেছিলাম। সেখানে আমাদের আকাশে বেড়া ছিল, সলিমুল্লাহ খান অনেকে ছিলেন। এই চিঠিটা আমি নিজে পড়ছি না, আমি উর্বিকে বলবো পড়ে শোনাতে, আমরা ভিডিওটা শুরু করার আগে। উর্বিকে অনুরোধ করছি। ধন্যবাদ ভাই, আমার শ্রদ্ধা জানাচ্ছি প্রয়াত আহমেদ রফিকের স্মরণে। ওনার একটি বাণী, উনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, সেই বাণীটা আমি পড়ে শোনাচ্ছি। 21শে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র আয়োজিত এই স্মরণানুষ্ঠানে আমার উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক নানাবিধ জটিলতার কারণে নিজেকে নিবৃত্ত করতে হচ্ছে। এবছর ভাষা আন্দোলনের 70 বছর পূর্ণ হলো, আর কয়েক বছরের মধ্যে আমাদের সহযোদ্ধারা একে একে হয়তো সবাই হারিয়ে যাবেন, আমাদেরকে আর ডেকেও আপনারা পাবেন না। ওবায়দুল্লাহ মামুন আমার বন্ধুপুত্র, ভাষা সৈনিকদের নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। গত কয়েক বছরে আমার যেসব সহকর্মী ও সহযাত্রী প্রয়াত হয়েছেন, তাদের স্মরণে একটি স্মৃতি তর্পণ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সে। এটি নিঃসন্দেহে একটি মহৎ উদ্যোগ। আমি এখানে উপস্থিত সকলকে কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ জানাই। ভাষা সৈনিকদের স্মরণ করার মতো খুব বেশি মানুষ নেই। ভাষা আন্দোলন নিয়ে গবেষণাও এখন অনেক কমে গেছে। আমাদের ভাষা আন্দোলনের ফেরিওয়ালা নামে পরিচিত আমার পুত্রসম এম.আর. মাহবুবের অকালে চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। 21শে চেতনা পরিষদ এবং ভাষা আন্দোলন মিউজিয়ামের প্রিয় মুখ মাহবুবকেও আজকে স্মরণ করা হচ্ছে জেনে ভালো বোধ করছি। মাননীয় প্রধান অতিথি এবং সম্মানিত আলোচকবৃন্দকে আমার শুভেচ্ছা। স্বাক্ষর করেছেন আহমদ রফিক, 2022। ধন্যবাদ।
ধন্যবাদ। আমরা আবার একটু ওনাদের কথা শুনি ঢাকার এবং আহমেদ রফিকের ডিজের কণ্ঠ। অভিযোগ হয়েছে সরকার উস্কে দিয়েছে। সরকারের জন্য সরকার যদিও না উস্কাতো একটি আন্দোলন হতো না। নাজিমুদ্দিন সাহেব এসে বললেন যে ইয়ে হতে যাচ্ছে, এই 21 আন্দোলন হয়ে গেল। ধীরেন্দ্রনাথ দত্ত ওই গণপরিষদে ব্যবহারিক ভাষার কথা বললেন। এই লিয়াকত আলী খান এটা টেনে নিয়ে রাষ্ট্রভাষাতে নিয়ে পৌঁছে দিল। সেইটার জেরে 11ই মার্চের আন্দোলন হলো। মানে প্রত্যেকটা আন্দোলন সরকার তৈরি করেছে এক কথায়। ওটা তো আবার ওই জিন্না সাহেব আসবে কাজে স্থগিত করলো, এই সর্বদলীয় কমিটি স্থগিত করলো। জিন্না সাহেবের প্রস্তাব দিল, মুখ্যমন্ত্রী নাজিমুদ্দিন 8 দফা শান্তি চুক্তি, সেটা মেনে নিল। একমাত্র তোহা সাহেব আর তাজউদ্দিন সাহেব বলেছিল যে আন্দোলন যে পর্যায়ে তুঙ্গ পর্যায়ে উঠেছে, এটা এখন স্থগিত করলে এটা নতুন করে সহজে তৈরি করা যাবে না। তো তাদের দুইজনের কথা কেউ শোনেনি। সর্বদলীয় কমিটি শান্তি শান্তি বলে জিন্না সাহেব এসে যখন নাকি বললো কড়া ভাষায় যে একমাত্র উর্দু হবে, সেইটার প্রভাব এতটা পড়লো তখনও পাকিস্তান বলতে অজ্ঞান সবাই, জনসাধারণের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, এমনকি ছাত্রদের একাংশে, যে 2.5 বছর অপেক্ষা করতে হলো, অর্থাৎ 1952 পর্যন্ত অপেক্ষা করতে হলো আর একটি সুষ্ঠু আন্দোলন তৈরি করতে। মাঝখানে ওই কমিটি, মূলনীতি কমিটি সংবিধানের জন্য, তারাও সুপারিশ করলো উর্দু, বাস আবার রাজনীতিবিদরা সামান্য করলো, আন্দোলন খানিকটা হলো, ছাত্ররাও কিছু ছিল। আমি নিজেও নবপুর দিয়ে আদালতর আমার পাশাপাশি হেঁটেছি, মনে আছে। তো সেটা খুব সীমিত, 1950, সেই জন্য কেউ উল্লেখ করে না। তো 52টাই ফলে ফুলে বিকশিত ওই সব দিক থেকে, ওই 3 স্লোগান, এবং পরদিন এই গুলির চলার পরদিন তার প্রতিক্রিয়া হিসেবে শহীদ স্মৃতি অমর হোক, সে তো তৈরি হলো মানে শহীদ মিনার। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাজবন্দীদের মুক্তি চাই, সর্বস্তরে বাংলা চালু করো। তারপরে 22 তারিখে এসে নতুন স্লোগান, শহীদ স্মৃতি অমর হোক। তো শহীদ স্মৃতি অমর করা হলো। সব ঢাকা থেকে আরম্ভ করে সর্বত্র ছোট বড় নানা সাইজের মানে শহীদ মিনার। 21 ভাষা আন্দোলন আমাদের 2টো স্থায়ী প্রতীক উপহার দিয়েছে। সে একটি হলো শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি, আর একটি হলো শহীদ মিনার। এই দুটোই স্থায়ী, এবং এই দুটোই রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, রাজনীতি সংস্কৃতি, এবং এর গুরুত্ব উপলব্ধি করে ইউনেস্কো এই শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেছে। 21 ফেব্রুয়ারি মাথায় রেখে এই 21 দফা করা হয়েছিল, এবং 21 দফার প্রথম দফাটা হলো রাষ্ট্রভাষা বাংলা, এবং তার সেখানে প্রাদেশিক স্বায়ত্ত শাসনও ছিল, এবং মৌলানা ভাসানী যে কথাগুলো বলতো যে কামার কুমার মানে কৃষক তাঁতি প্রজা কামার কুমার সবার
স্বার্থ দেখতে হবে, সবার স্বার্থ পূরণ করতে হবে, এই এই জিনিসগুলো ছিল 21 দফা। এত 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 বেশি বেশি বিস্তৃত মানে ছিল। তো 21 জন্য আমি বারবার বলি যে 21 দফা, এই দফাগুলো একাকার করলে দেখা যাবে যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, ওই বৈষম্যের কারণেই এই যে শ্রেণী স্বার্থটা সামনে চলে আসলো, এবং শ্রেণী স্বার্থটা সামনে চলে আসে এই বৈষম্যটা এত এত বড় হওয়ার কারণে, এই দ্বন্দ্বটা প্রধান দ্বন্দ্ব হয়ে থাকার কারণে এই মওলানা ভাসানীর এই যে জনগণের চাহিদা পূরণ, এই বিষয়টি অর্থাৎ প্রগতিশীলরা পিছিয়ে পড়ল, জাতীয়তাবাদী চেতনাটা সামনে চলে আসলো। এবং এই জাতীয়তাবাদী চেতনার প্রতিনিধি যারা, যে যে রাজনীতি অর্থাৎ আওয়ামী লীগ রাজনীতি, সেইটাই প্রধান হয়ে ওঠায় এই পরবর্তী পর্যায়ে ধাপে ধাপে 60-এর দশকে, পুরা 60-এর দশকে ধাপে ধাপে ওদের অগ্রগতি, এবং যুদ্ধ পরিচালনায়ও ওই দলই, এবং স্বাধীন বাংলাদেশে ওই দলই শাসক শ্রেণীতে পরিণত হলো। তো স্বভাবতই তাদের ক্লাস ক্যারেক্টারটা, যেটা তাদের শ্রেণী স্বার্থ এবং শ্রেণী চেতনা এবং শ্রেণী চরিত্র, যেটা সেটাকে ধরে রাখলো। তারা ওই মওলানা ভাসানীর ওই চিন্তা বা প্রগতিশীলদের বা কমিউনিস্টদের যে চিন্তা, সেই চিন্তায় গেল না, মানে সেই চিন্তাটা পিছিয়ে পড়লো, গেল না। এই জন্য যে শাসক শ্রেণী থেকে শুরু করে সংস্কৃতি সর্বক্ষেত্রেই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজি এবং ঔপনিবেশিক সংস্কৃতি প্রাধান্য পেল। তো সেই জন্য ইংরেজির প্রাধান্য সর্বক্ষেত্রে দাঁড়ালো, শিক্ষাক্ষেত্রে, সংস্কৃতি ক্ষেত্রে সর্বত্র। সংস্কৃতির একাংশে অবশ্য বাঙালি জাতীয়তার খুব প্রবল প্রকাশ আছে, কিন্তু থাকলেও সামগ্রিকভাবে চেতনাগতভাবে দেখা যাচ্ছে যে ইংরেজি প্রাধান্য সর্বত্র। তো সেই ইংরেজি প্রাধান্যটাকে তো আর সরিয়ে দেওয়া যাচ্ছে না, যেহেতু এটা জীবিকার সঙ্গে যুক্ত। আমি আমার কেরিয়ার তৈরি করব, সেখানে যদি ইংরেজি আমার প্রধান ভাষা না হয়, ইংরেজিতে আমি যদি খুব মানে রপ্ত না করতে পারি, তাহলে তো সুবিধা হয় না। আর যেটা হাস্যকর একটা কথা আমরা মাঝে মাঝে বলতাম, যে একটা ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ছাত্র এবং বাংলা বিভাগের স্নাতকোত্তর ছাত্র, মানে স্নাতক উত্তর ছাত্র, মানে মাস্টার্স ডিগ্রিওয়ালা, একজন ইংরেজি, একজন বাঙালি, আর একজন বাংলা, কাকে বিবাহের পাত্র হিসেবে নির্বাচন করা হবে? এই ইংরেজিওয়ালাকে। তো ওই 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 যে ধারণা এবং চিন্তা, মানসিকতা, এই মানসিকতাগুলো ঔপনিবেশিক কথায় ঔপনিবেশিক মানসিকতা, সেই ঔপনিবেশিক মানসিকতা এখনো দূর হয়নি বলেই আমরা ইংরেজি মাস্টার্সকে গুরুত্ব দিই। নতুন কোনো ভাবনা নেই। ভাবনাটা হলো যে 21শে ফেব্রুয়ারিতে আমরা যে স্লোগানগুলো দিয়েছিলাম, সেই স্লোগানগুলোর ভিত্তিতে 60-এর দশকে জাতীয়তাবাদী চেতনার যে স্ফুরণ, মানে উদ্ভব এবং বিকাশ, সেটা ওই 21 দফা থেকে শুরু করে, একটু আগে যে বলেছি 6 দফা, 11 দফা, 14 দফা হয়ে ওই রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হয়ে 69-এর গণজাগরণ এবং 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, তার ফলে আরেকটি উপহার পাওয়া গেল, একটি সংবিধান। সেই সংবিধানে স্পষ্ট ভাষায় বলা হলো যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা। তো আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়ে গেলাম। ওই রাষ্ট্রভাষা বাংলা পর্যন্ত পৌঁছে আমরা আমাদের শ্রেণী স্বার্থের কারণে, আমাদের শ্রেণী স্বার্থ পূর্ণ হয়ে গেল বলে আমরা আর এগোলাম না। আর না এগিয়ে আমরা ওই ঔপনিবেশিক রাজভাষা ইংরেজি, যা আমাদের শিক্ষা জীবনে অর্থাৎ জাতীয় জীবনে সর্বত্র প্রচলিত ছিল, সেটাকে আমরা রেখে দিলাম এবং সেই অনুযায়ী পথ চলতে থাকলাম। এখন একজন ভাষা সংগ্রামী হিসেবে বা একজন সচেতন, রাজনীতি সচেতন মানুষ হিসেবে
আমি সভাপতি বলবো যে এই যে শ্রেণী স্বার্থ পূরণের বিষয়টি মাথায় রেখে আমাদের এখন উচিত যে ওই স্লোগানগুলো বিশেষ করে সর্বস্তরে বাংলা চালু করো, অর্থাৎ উচ্চশিক্ষা, বিজ্ঞান শিক্ষা, উচ্চ আদালতে সর্বত্র মাতৃভাষা, সেখান থেকে রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষার থেকে জাতীয় ভাষা এবং জীবিকার ভাষা, জীবিকার ভাষা, এই রাষ্ট্রভাষাকে জীবিকার ভাষা অর্থাৎ মাতৃভাষাকে জীবিকার ভাষা হিসাবে প্রতিষ্ঠিত করা দরকার। জীবিকার ভাষা যতদিন প্রতিষ্ঠিত না হবে, মাতৃভাষা যতদিন জীবিকার ভাষায় প্রতিষ্ঠিত না হবে, ততদিন মানুষ তার ক্যারিয়ার মানে গোটা দেশ, পরিবার, ব্যক্তি, সমষ্টি সবাই ওই ওই সোনার হরিণের পেছনে ছুটবে, ক্যারিয়ারের সোনার হরিণের পেছনে ছুটবে। তারা ওই ওই উপনিবেশিক রাজভাষার পেছনে ছুটবে, কারণ তাদের ওই ভাষা না শিখলে তাদের গতি হবে না কোনো। মানে যেমন এই ক্যারিয়ারটি তৈরি হবে না, জীবিকার ব্যবস্থাটা তৈরি হবে না, তেমনি ওই বিদেশ যাত্রা বা উচ্চ পদে আসীন হওয়া এইগুলো হবে না। তো সেই জন্য তারা ওই দিকটাই ধরে থাকবে। তো কাজেই ওই দিকটাকে যদি আমাদের সরাতে হয়, মাতৃভাষাকে সেখানে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মাতৃভাষার ওই যুক্তিগুলোকে সামনে তুলে ধরতে হবে। আরেকটা কথা বলতে হবে যে ইউরোপ থেকে আমরা এই জাতিরাষ্ট্রের ধারণাটা পেয়েছি। ইউরোপের সর্বত্র জাতিরাষ্ট্র বলতে ওরা বোঝে মাতৃভাষা থেকে রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষার থেকে জাতীয় ভাষা এবং জীবিকার ভাষা। তাদের জীবিকারও ভাষাও ওদের মাতৃভাষা, ওদের রাষ্ট্রভাষা। তো আমরা যদি ওই ইউরোপকেই অনুসরণ করি, ওই জাতিরাষ্ট্রের ধারণাটাকে, তাহলে আমাদের তো উচিত মাতৃভাষা, রাষ্ট্রভাষা এবং জীবিকার ভাষা একাকার করে নেওয়া। সেই একাকার করে নেওয়ার কাজটি শ্রেণী স্বার্থের কারণে বর্তমান সরকার বা কোনো সরকারি জাতীয়তাবাদী চিন্তার কোনো সরকারই সেটা করবে না, করছে না। সেটার জন্য লড়াইটা বাকি রইল, অসমাপ্ত লড়াই। সেই লড়াইটা আমি বলবো যে তরুণ সমাজেরই কর্তব্য করা। তরুণরাই যেহেতু প্রথম আন্দোলনগুলো করেছিল, 48-এর আন্দোলন বা 50-52-এর আন্দোলন, সবই বর্তমান প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম তরুণরা, আমরা আশা করব যে তারা যুক্তিসঙ্গতভাবে এই মাতৃভাষা, রাষ্ট্রভাষা, জাতীয় ভাষা এবং জীবিকার ভাষাটাকে প্রতিষ্ঠিত করার জন্য জাতীয় জীবনে এই কাজটা তারা তাদের ক্যারিয়ার নষ্ট না করে এই সঙ্গে এটাকে করবে। আগেই গত হলেন সামনে আহমেদ রফিক, তাকে নিয়ে একটা স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে নিউইয়র্কের জ্যাকসন হাইটস। আয়োজন করছে 21শে চেতনা পরিষদ যুক্তরাষ্ট্র। তো সেখানে আপনার একটা রফিক স্যারকে নিয়ে একটা শুভেচ্ছা বার্তা যাবে। তো আহমদ রফিককে আপনি যেভাবে বুঝবার চেষ্টা করেছেন সে সম্পর্কে জানতে চাই। আহমদ রফিক ভাষা সংগ্রামী, এটি তার প্রধান পরিচয়, কিন্তু তার আরও অনেক পরিচয় আছে এবং সেসব পরিচয় কোনোটাই গৌণ নয়। তার এই যে দীর্ঘ জীবন পরিক্রমা, এই পরিক্রমায় প্রচুর প্রতিবন্ধকতা তাকে অতিক্রম করতে হয়েছে। একেবারে শৈশবে 3 বছর বয়সে তিনি পিতৃহারা হন এবং সেই মৃত্যুটাও
খুব স্বাভাবিক ছিল না, অপঘাত মৃত্যু। একটা মারিফতি জলসায় অংশগ্রহণ শেষে তার পিতা প্রমত্তা মেঘলা পাড়ি দিয়ে নৌকায় ফিরছিলেন, ঝড়ে নৌকা ডুবি হয়। তো এই 3 বছর বয়সে তিনি পিতৃহারা হলেন এবং তার বড় হওয়ার পর বা শিক্ষার্থী জীবন যখন তিনি যাপন করছেন, বড় ভাইয়ের আনুকূল্য তিনি পেয়েছেন, তার পিতৃব্যের স্নেহচ্ছায়া তিনি লাভ করেছেন এবং কৃতি ছাত্র হিসেবে তখনকার যে পঠন পাঠন পরীক্ষা পদ্ধতি, মাধ্যমিক স্তরের পরীক্ষা নিয়ন্ত্রণ করত কলিকাতা বিশ্ববিদ্যালয়। কাজেই কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি বিশেষ স্থান অধিকার করলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল লাভ করলেন, তারপর ঢাকা মেডিকেল কলেজে শিক্ষার্থী হলেন। তো আসলে যে পারিবারিক বিপর্যয় তার সামনে এসেছিল, এগুলি তাকে অতিক্রম করতে হয়েছে এবং পড়াশোনার পাশাপাশি মানুষকে ভালোবাসা, সমাজের প্রতি দায়বোধ লালন করা, এগুলি তিনি অর্জন করেছিলেন। এগুলি তার স্বপার্জিত বিশ্বাস, মূল্যবোধ। এবং এই কারণে আমরা দেখব যে একটা পর্যায়ে এসে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন। এই রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পেছনে কাজ করেছে তার দেশপ্রেম, মানুষের প্রতি মমতা, সমাজের প্রতি দায়বদ্ধতা, বিজ্ঞান মনস্কতা, এগুলি। আমাকে নানা সময় নানা কথা তিনি বলেছেন। আমি দীর্ঘ দিন ধরে বলবো যে প্রায় 40 বছর হবে আমি তার স্নেহ সান্নিধ্য পেয়েছি। তিনি যখন রবীন্দ্র চর্চায় মনোনিবেশ করলেন, সাজাদপুর প্রতিশোরের যে রবীন্দ্র স্থাপনা এবং রবীন্দ্রনাথের স্মৃতিময় যেসব স্থান, সেগুলাকে বৃহত্তর লোকসমাজের সামনে নিয়ে এলেন তিনি তখন একই সঙ্গে রবীন্দ্র সাহিত্য, রবীন্দ্র সমাজবোধ, রবীন্দ্র সংস্কৃতি, রবীন্দ্রনাথের অর্থনৈতিক চিন্তা, এগুলি নিয়ে তিনি গবেষণায় মনোনিবেশ করলেন এবং একটির পর একটি গ্রন্থ প্রকাশিত হতে থাকলো। এর আগেই তিনি আরেক কালান্তর গ্রন্থটা প্রকাশে দেন বিগত শতকের সম্ভবত 70-এর দশকের শেষের দিকে। এটি তার রবীন্দ্র অনুধ্যায়ন এবং গবেষণার প্রথম গ্রন্থ। কিন্তু এরপর তিনি একের পর এক গ্রন্থ রচনা করলেন এবং বৃহত্তর জনসমাজকে রবীন্দ্র কেন্দ্রিক করে গড়ে তোলার মানসে তিনি রবীন্দ্র চর্চা কেন্দ্র স্থাপন করলেন। সেই চর্চা কেন্দ্রের সঙ্গে কিছু তরুণকে তিনি যুক্ত করেছিলেন। আমি খুব সৌভাগ্যবান যে আমি সেই সব তরুণদের একজন ছিলাম। এটি প্রায় 40 বছর আগের কথা। তো তার সংস্পর্শ পেয়েছি। তার সবচেয়ে বড় যে গুণ ছিল, অনেক গুণের মধ্যে সবচেয়ে বড় বলছি এই কারণে, এই গুণটি দুর্লভ। আমরা সাধারণত তরুণদের কাছ থেকে সমীহ পেতে চাই, আমরা তরুণদের কাছ থেকে শ্রদ্ধা লাভ করতে উদ্গ্রীব থাকি। তরুণরা আমাদের কাছে থাকবে এবং আমাদের প্রশংসায় মুখর হবে, এটি বাঙালি বয়োজ্যেষ্ঠদের গড় মানসতা। আহমদ রফিক ছিলেন তার বিপরীত। তিনি তরুণদেরকে পছন্দ করতেন, সম্ভাবনাময় তরুণ যারা, তাদেরকে তিনি শ্রদ্ধা করতেন। এই অসাধারণ একটা গুণ
তিনি অর্জন করেছিলেন, সেটি তিনি লালন করতেন। এই সূত্রে আমরা অনেক নির্গুণ মানুষও তার স্নেহ সান্নিধ্য পেয়েছি। এই কথা বলছি এই কারণে যে অনেক নির্গুণকেও তিনি গুণী করে তুলেছেন। এটি তার যে পরিচর্যা, তার যে বলবো উজ্জীবনী শক্তি, সেই শক্তি দিয়ে তিনি এগুলি করেছেন। তো এই সূত্রে আমরা দেখব যে তিনি বিভিন্ন তরুণকে, যারা ভবিষ্যতের লেখক হবে, ভবিষ্যতের শিল্পী হবে, ভবিষ্যতের চিন্তক হবে, তিনি তার শ্রেষ্ঠ বইগুলি এদেরকে তিনি উৎসর্গ করে গেছেন। এর তালিকা যদি আপনারা করেন দেখবেন, আমিও সেই ভাগ্যবান, সেটি আমাকেও তিনি একটি গ্রন্থ উৎসর্গ করেছেন। কিন্তু আপনারা এর তালিকা যদি করেন দেখবেন যে কি একটা অসাধারণ ভবিষ্যৎ দৃষ্টি তার ছিল। এরা সবাই সুখ্যাতি অর্জন করেছেন সমাজে, তাদের অবদান এবং তাদের কাজ তারা নিয়োজিত করেছেন। আমি তাকে কিছুই দিতে পারিনি। একটি আমার আনন্দ, আমার একটাই আনন্দ, সেটি হচ্ছে যে তার জীবদ্দশায়, তার 90তম জন্মদিনে ঢাকার একটি বিখ্যাত প্রকাশনা সংস্থা কথা প্রকাশের প্রকাশনা আহমদ রফিক সম্মাননা গ্রন্থ, এটির সম্পাদনার দায়িত্বটি আমি পালন করেছিলাম এবং এটি একটি আমার আনন্দের জায়গা। তো যাক, আমি আহমদ রফিকের প্রসঙ্গে আবার ফিরে আসি। তিনি যখন উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থী মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে, তখন একজন শিক্ষককে তিনি পেয়েছিলেন, সমাজ বিশ্লেষক, সাহিত্য বিশ্লেষক হিসেবে যিনি অত্যন্ত পরিচিত, অরবিন্দ পোদ্দার। অরবিন্দ পোদ্দারের যে জীবন দৃষ্টি, সেটি ছিল মার্ক্সবাদ নির্ভর। এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি তৈরি হওয়ার ক্ষেত্রে আহমদ রফিকের জীবনে অরবিন্দ পোদ্দারের একটা বড় ভূমিকা ছিল। এই শিক্ষকের প্রতি তার শ্রদ্ধা মেশানো কিছু কথা আমি তার কাছে শুনেছি এবং এতে আমি নিজেও খুব আপ্লুত হয়েছি যে একজন শিক্ষক উচ্চ মাধ্যমিক শ্রেণীর একজন শিক্ষার্থীকে কিভাবে উজ্জীবিত করছেন, একটা নতুন জীবনবোধ গ্রহণে অথবা নির্বাচনে প্রেরণা যোগাচ্ছেন। এটি একটি বিশেষ দিক। আরো কিছু কথা আমি তার সম্পর্কে বলতে চাই যে ফরওয়ার্ড ব্লকের রাজনীতি যখন শুরু হলো, আপনারা জানেন যে ভারতীয় রাজনীতিতে নেতাজি সুভাষচন্দ্র বসু একটা বিশেষ অবস্থান তৈরি করেছিলেন। মহাত্মা গান্ধীর বিরুদ্ধে গিয়ে খুব সম্ভবত 1939 সালের কংগ্রেস সম্মিলনীতে মহাত্মা গান্ধীর নির্বাচিত কংগ্রেস সভাপতি পদপ্রার্থী সীতারামাইয়াকে পরাভূত করে সর্বভারতীয় কংগ্রেসের সভাপতির পদ তিনি অর্জন করেছিলেন। এরপর কংগ্রেসের সঙ্গে তার মতভিন্নতা তৈরি হয়, ফরওয়ার্ড ব্লক রাজনীতি সঙ্গে যুক্ত হন। তারপর তার রাজনীতির নানা আমরা বলবো যে উত্থান পতন ঘটেছে। তো সেই সময় আজাদ হিন্দ ফৌজ গঠন করেছেন ভারতীয় স্বাধীনতার জন্য। যদিও যে কৌশল তিনি অবলম্বন করেছেন সেই কৌশল নিয়ে নানা অভিমত আছে, ভিন্ন মত আছে। তো নেতাজি সুভাষ বসুও তাকে অনুপ্রাণিত করেছিলেন, কিন্তু সেই রাজনীতির পথে তিনি আর থাকেননি। দ্রুতই তিনি আমি বলবো
মার্ক্সবাদী তিনি আস্থা অর্জন করেন এবং কমিউনিস্ট পার্টি, ভারতীয় কমিউনিস্ট পার্টির সঙ্গে তার সংযুক্তি ঘটে। দেশ ভাগের পর, দেশ ভাগ নিয়ে তার বিখ্যাত গ্রন্থ আছে। সেই দেশ ভাগের পর তিনি যখন ঢাকা মেডিকেল কলেজের ছাত্র, তখন পাকিস্তান কমিউনিস্ট পার্টির সঙ্গে তিনি যুক্ত হন এবং একটি বিশেষ লক্ষ্যে তিনি তার শিক্ষা জীবন, তার ব্যক্তিগত জীবন তিনি পরিচালনা করেছিলেন। এই সময়ই আমরা জানি যে নাচল বিদ্রোহের নেত্রী, নাচলের সাঁওতালদের রানীমা ইলা মিত্র ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। পার্টির পক্ষ থেকে ইলা মিত্রের খোঁজখবর নেয়া, তার পরিচর্যার দায়িত্বটি আহমদ রফিক পালন করেছিলেন। এই কথাগুলি তার কাছে শুনেছি। প্রবীণ মিত্র, ইলা মিত্রকে নিয়ে তিনি গ্রন্থ প্রণয়ন করেছেন উত্তরকালে। দীর্ঘদিন উত্তরকালে এদের সঙ্গে তিনি সম্পর্ক রক্ষা করেছেন। তো এটিও তার জীবনের আমি বলবো একটি দিক, যে দিক ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে আমরা আহমদ রফিকের মনটাকে চিনে দিতে পারি, তার চিন্তাকে উপলব্ধি করতে পারি। তো শিক্ষা জীবন তার সমাপ্ত হতে বেশ সময় লেগেছে। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার, মুসলিম লীগ সরকারের যে নীতি নির্ধারক যারা ছিলেন, তারা আহমদ রফিকের চিকিৎসক পেশার অনুমোদনটা শেষ পর্যন্ত দেননি। আমরা জানি যে চিকিৎসা পেশার জন্যে নিয়মিত যে কোর্স, সেই কোর্স সমাপ্তির পর একটা ইন্টার্নশিপ করতে হয় এবং সেই 1 বছরের ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন হওয়ার পরেই পেশাজীবী হিসেবে চিকিৎসকরা কর্মক্ষেত্রে প্রবেশ করেন। আহমদ রফিককে এই সুযোগটি দেওয়া হয়নি। এই কারণে তিনি প্রাতিষ্ঠানিক যে ডিগ্রি, উপাধি, সেটি অর্জন করেছেন, কিন্তু চিকিৎসক পেশা তিনি গ্রহণ করতে পারেননি। কাজেই তাকে চাকরির সন্ধান করতে হয়েছে। চাকরি করেছেন, কখনো কখনো তিনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেছেন, ঔষধ শিল্প কারখানার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু এর কোনো কিছুই তাকে চূড়ান্তভাবে আকৃষ্ট করেনি। যেটি তিনি ভিতরে ভিতরে যে প্রস্তুতি তিনি গ্রহণ করেছিলেন, যেটা আমি বলবো শুরু হয়েছিল অরবিন্দ পোদ্দারের পরিচর্যায়, ঠিক সেই ধারাকে অনুসরণ করে আসলে ভিতরে ভিতরে তিনি তার লেখক সত্তাকে জাগিয়ে রেখেছিলেন এবং সেই লেখক সত্তার পরিপুষ্টির জন্যে তার একটা প্রয়াস ছিল, আমি বলবো বিরামহীনভাবে। এই কারণে 1957 সালে কিন্তু আমরা দেখব যে তার প্রথম প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এর আগে আমাদের এখানে প্রবন্ধ গ্রন্থ যাদের প্রকাশিত হয়েছে তারা ছিলেন সেই বুদ্ধির মুক্তি আন্দোলনের যারা কর্মী ছিলেন, ওই প্রজন্মের যাদের জন্ম হয়েছিল 19 শতকের প্রথম দশকে অথবা 19 শতকের শেষ দশকে অথবা 20 শতকের প্রথম দশকে, তাদেরই গ্রন্থ তখন প্রকাশিত হচ্ছে, তারাই আমাদের প্রাবন্ধিক। কিন্তু আমরা বাংলাদেশের প্রাবন্ধিক হিসেবে যাদেরকে চিনি, জানি, তাদের কারো গ্রন্থই কিন্তু তখন প্রকাশিত হয়নি। আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, রণেশ দাশগুপ্ত, এদের চেয়ে অনেক বেশি বয়সী ছিলেন, কিন্তু কারণই প্রবন্ধগুলো, আব্দুল হক, এরা সবাই বিখ্যাত প্রবন্ধকার আমাদের দেশে। এই ক্ষেত্রে আমি বলবো তরুণ আহমদ রফিক একটি বড় ভূমিকা পালন করেছেন। সাহিত্য সমাজ শিল্প, আমি শুদ্ধ করে গ্রন্থের নামটা বলতে পারলাম কিনা
বুঝতে পারছিলাম। এই গ্রন্থ 1957 সালে তার প্রকাশিত হয়। এরপর আরেক কালান্তরে রবীন্দ্র গল্প, পদ্মাপার এসব নিয়ে তিনি প্রচুর, প্রায় স্পর্শী, মানে সংখ্যা স্পর্শী গ্রন্থের তিনি রচয়িতা। তো যখন তিনি লেখা অব্যাহত রেখেছেন, এই লেখার মধ্যে তিনি ভাষা সংগ্রামের ইতিহাস, ভাষা সংগ্রামের নিজেই তিনি অন্যতম নায়ক। ইতিহাসের যিনি নায়ক, তিনি যখন ইতিহাস রচনা করতে যান, এটি খুব দুরূহ। কারণ ব্যক্তিগত অবস্থান আড়াল করে ইতিহাসের নির্মোহ ইতিহাস রচনা করা, বিপ্লবের আন্দোলনের নির্মোহ ইতিহাস রচনা করা খুবই দুরূহ কাজ। আহমদ রফিক সেই নির্মোহ অবস্থান বজায় রাখতে পেরেছেন। নিজেকে আড়াল করে তিনি আন্দোলনকে সামনে নিয়ে এসেছেন। তিনি যে চলে গেলেন, চলে যাওয়ার মধ্য দিয়ে ক্ষতি হলো, এটিকে স্যার আর পূরণ হলো? আমি এক কথায় এর উত্তর দেব না। যে ক্ষতি হলো, এই ক্ষতি তো একটা বড় ক্ষতি, কিন্তু পূরণ হবে কিনা সেটা এক কথায় বলা যাবে না। কারণ ভবিষ্যৎ তো প্রসারিত, সমাজ, জীবন, সময় কিছু স্থির থাকে না। তিনি যাদেরকে তৈরি করেছেন, যাদেরকে তিনি উজ্জীবিত করেছেন, তারা তাকে ছাড়িয়ে যাবেন, তারা আরও চিন্তাকে প্রসারিত করবেন, গবেষণায় আরও নিয়োজিত হবেন, এই প্রত্যাশা রাখাই ভালো। এটি আমি আহমদ রফিক নিজেও তিনি প্রত্যাশা করতেন। কিন্তু তিনি যা রেখে গেছেন সেগুলি বেঁচে থাকবে। যেমন ধরুন, স্যার, আগামী 30 তারিখে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ভাষা সংগ্রামে আহমেদ রফিককে নিয়ে একটা স্মরণসভা করবে। এই স্মরণসভাগুলোকে আপনি কিছু বলেন এবং আহমেদ আহমদ রফিক নিজেকে ভাষা সংগ্রামী হিসেবে পরিচয় দিতেন, অন্যরাও তাকে ওইভাবেই চিনতেন। তো এই শব্দটাও সম্ভবত তিনি প্রথম ব্যবহার করেন। আহমদ রফিক ভাষা সংগ্রামী ছিলেন দুই অর্থে। একটা অর্থ হচ্ছে যে তিনি এই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন। 21শে ফেব্রুয়ারিতে যে হত্যাকাণ্ড হয়, তখন তিনি মেডিকেল কলেজের ছাত্র এবং তার সামনেই ঘটনা ঘটেছে, এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। আরও একটা গভীর অর্থে তিনি ভাষা সংগ্রামী, সেটা হলো যে তিনি সাহিত্য চর্চা করেছেন। তিনি এই ভাষাকে, বাংলা ভাষাকে সমৃদ্ধ করার জন্য নীরবে সাধনা করেছেন। কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন এবং গবেষণা করেছেন। রবীন্দ্রনাথের উপরে তার খুব অসাধারণ গবেষণা আছে এবং সেইটা স্বীকৃতি পেয়েছে। পশ্চিমবঙ্গেরও লোকেরাও সেটাকে স্বীকৃতি দিয়েছে। আবার তিনি ফিরে দেখা দেশভাগ, এই যে 47 সালে দেশভাগ হয়েছে, সেইটাকে পুনর্মূল্যায়নের যে একটা চেষ্টা করেছেন একটা বইতে, সেটা একটা অসাধারণ কাজ। আবার তিনি শুরু করেছিলেন কবিতা লেখা দিয়ে, কবিতাও তিনি লিখতেন। ছাত্র হিসেবে অনেক ভালো ছাত্র ছিলেন। কিন্তু ওই যে তিনি আবার আরেকটা পরিচয় তার ছিল, সেটা গোপন পরিচয় বলা যায়, যে তিনি কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন ছাত্র জীবনে। মেডিকেল কলেজে যখন তিনি ছাত্র, তখনই তিনি ওই পার্টির সদস্যপদ লাভ করেছিলেন। ফলে রাষ্ট্রভাষা আন্দোলনের পরবর্তীতে তার যে মেডিকেল কলেজের ছাত্রত্ব, সেইটা নাকচ করে দিয়েছিল কর্তৃপক্ষ। তিনি 2 বছর পড়াশোনা করতে পারেননি, আত্মগোপনে থাকতে হয়েছে। ফিরে এসে আবার তিনি ওই মেডিকেল কলেজেরই পড়াশোনা শুরু করেছেন, MBBS ডিগ্রি নিয়েছেন
এবং তার সমসাময়িকরা বলতেন যে তিনি ছিলেন সবচাইতে বেশি মেধাবী তাদের মধ্যে, কিন্তু তিনি আবার ওই যে পেশাগতভাবে চিকিৎসক হতে পারেননি। তার কারণ হলো তাকে ইন্টার্নশিপ করতে দেওয়া হয়নি মেডিকেল কলেজে, সে তার অসমাপ্ত রয়ে গেছে তার ওই বিদ্যা অনুশীলন। কিন্তু তিনি ওষুধ চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন, ওষুধ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সরকারি ওষুধ কোম্পানিতে কাজ করেছেন, বেসরকারি প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন, নিজে একটা ডায়াগনস্টিক সেন্টার করেছিলেন। ওই দিক থেকে তিনি আবার চিকিৎসক মনস্ক ছিলেন। কিন্তু যেটা আরো একটা বড় কথা বলতে হয় সেটা হলো যে এই যে তিনি সাহিত্য চর্চা করছেন সেটা উচ্চকণ্ঠ না, তার শান্ত, তার চেহারার মধ্যে যেরকম একটা স্থিতি আছে, যে একটা নীরবতা আছে, যে আড়ম্বর নেই, সেইটাই তার লেখার মধ্যে, তার গদ্যে, তার কবিতায়, তার গবেষণায় প্রকাশ পায়। কিন্তু তিনি ওই যে সমাজতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করতেন, সমাজ বিপ্লবে বিশ্বাস করতেন, সেই ধারণাটা কখনো পরিত্যাগ করেননি এবং ওই আন্দোলনের সঙ্গে যুক্ত থেকেছেন। আমরা দুটো বিশেষ সময়ে তাকে দেখেছি। এই যে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল, তারপরে এত হতাশা দেখা দিয়েছিল বাংলাদেশে সমাজতান্ত্রিকদের মধ্যে। সেই সময়ে সমাজতান্ত্রিক মতবাদে যারা বিশ্বাস করেন তারা একটা বিরাট শোভাযাত্রা করেছিলেন। সেই শোভাযাত্রায় আমার মনে আছে আহমেদ রফি একজন সংগঠক ছিলেন, আমিও এখানে উপস্থিত ছিলাম। দ্বিতীয় হলো এই যে 2017 সালে রুশ বিপ্লবের শতবর্ষ উদযাপন, সেটা সারা পৃথিবীব্যাপী হয়েছে, বাংলাদেশেও সেই উদ্যোগটা নেওয়া হয়েছিল। সেইখানে তিনি এবং তার সঙ্গে আমিও যুগ্ম আহ্বায়ক ছিলেন, আর হায়দার আকবর খান রনও যুক্ত ছিলেন। আমরা তিনজনে এইটা মোটামুটি সাংগঠনিক দায়িত্বটা পালন করেছি। সেই সময় আবার তাকে দেখেছি যে তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন। তার স্বাস্থ্য তখন তত ভালো ছিল না, কিন্তু তিনি অত্যন্ত উৎসাহী ছিলেন এবং সমস্ত কর্ম, আমাদের যে কাণ্ড, তার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। আহমেদ রফি ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করতেন না। এইটা তিনি কেবল যে চিন্তার ক্ষেত্রে ধারণা তা না, ব্যক্তিগতভাবেও সেটা তিনি প্রয়োগ করেছেন। তার যে সঞ্চয় ছিল সেটা তিনি বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছিলেন। পরে যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন তখন তার নিঃস্ব অবস্থা। তো এই যে যা বিশ্বাস করেন তার জীবনে প্রয়োগ করেছেন, এইটাও একটা অসাধারণ ঘটনা। সব মিলিয়ে বলতে হবে যে আহমেদ রফি একজন অসাধারণ মানুষ ছিলেন এবং আমাদের দেশের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সাহিত্যকে আমরা সংস্কৃতির সাথেও যুক্ত করে দিতে পারি। এই ক্ষেত্রে তার যে অবস্থান সেইটা খুব দৃঢ় ছিল, কিন্তু সেইটা খুব শান্ত ছিল। তিনি নদীর মতো প্রবহমান ছিলেন এবং তার আজীবন এই রকমেরই তার সাধনা ছিল যে সমাজকে তিনি পরিবর্তন করবেন এবং এই সমাজ পরিবর্তনের প্রয়োজনেই তিনি এই সব কাজগুলো করেছেন। ভাষা সংগ্রাম করেছেন, একাধিক অর্থে রাজনৈতিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, সমস্ত আন্দোলন এবং অনুষ্ঠানে যোগ দিতেন। তো তার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে এবং আমি তার কাছে ঋণীও বটে। তার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি এবং তার যে এই যে স্মরণ সভা নিউ ইয়র্কে হচ্ছে, সেটা একটা আমাদের জন্য একটা অত্যন্ত আনন্দদায়ক ঘটনা। এই দুঃখের মধ্যে তার বেদনা, তার চলে যাওয়া, সেই দুঃখের মধ্যে যে তাকে আমরা স্মরণ করেছি দেশে, তাকে যে স্মরণ করা হচ্ছে বিদেশেও, এইটা খুবই একটা ভালো কাজ এবং এই কাজটা করা দরকার। তো আমি এই উদ্যোগের সাফল্য কামনা করি এবং আবারও
তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং ঋণ স্বীকার করি। ধন্যবাদ স্যার। আমরা আহমদ রফি সম্পর্কে বাংলাদেশের এমএস অধ্যাপক এবং আহমদ রফিকের শিষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং আহমদ রফিকের নিজের বয়ান আমরা শুনলাম। আমার মনে হয় আপনাদের আহমদ রফিক কোন আদর্শে বিশ্বাস করতেন? আহমেদ রফিক আজীবন বুক থেকে মানুষের এবং শোষিত বঞ্চিত মানুষের কথা বলেছেন, গবেষণা করেছেন এবং কবিতা লিখেছেন। এই আলোচনার কাছ থেকে আমরা যেটা পেয়েছি সেইটা আমরা ফ্লোরে আলোচনা যাওয়ার আগে আমি একটু সংক্ষিপ্তভাবে আর দু একটা জিনিস যেখানে আলোচনা করা আসেনি সেটা অনেকে জানার জন্য অনেকে আমাকে বলেছেন। এবং আপনারা জানেন, আমরা নিউ ইয়র্কে যে বইমেলা করে আহমদ রফিকের বই আমার স্টলে থাকে, আমি বিক্রি করি এবং চেষ্টা করি এদের ভাষা আন্দোলনের পরে। তার বাইরে যেহেতু আমি একুশে পরিষদের স্টল থাকে, আমি তার বাইরে একটু ওনার পুস্তকের বিভাগগতভাবে, এবং উনি প্রায় শতাধিক কাছাকাছি হয়ে গেছে, কিছু বই লিখেছেন যে বইগুলোর নাম আমরা অনেকে হয়তো জানি না, বা যারা বই সংগ্রহ করতে চায় বা ওনার বই নিয়ে চিন্তা করতে চান সেই ধরনের একটা তালিকা আমি আপনাদেরকে হালকাভাবে ওনার সুবিধা হয় আপনাদের জন্য, এবং উনি একটু কাটাকাটি করে নিয়ে চাচ্ছিলাম। আপনারা জানেন, তারপর একটু এখানে যেহেতু ওনার জন্মের কথা বলা হয় না, আমি একটু হালকা জন্ম এবং ওনার বায়ো ছোট বায়ের মতোই আমি পরে শুনতে চাই। আপনারা জানেন ওনার জন্ম হয়েছে 1929 সালের 22 সেপ্টেম্বর। জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর, তৎকালীন ত্রিপুরা। পিতা আব্দুল হামিদ, মাতা রহিমা খাতুন। শিক্ষা উচ্চ মাধ্যমিক মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে, বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন, ঢাকা মেডিকেল কলেজ MBBS ডিগ্রি অর্জন। পেশা লেখক, গবেষক, কবি, প্রাবন্ধিক, সাংস্কৃতিক, চিকিৎসক। পড়াশোনা শেষে যদিও পেশা সক্রিয়ভাবে যুক্ত হতে পারেননি। পারিবারিক জীবন, নিঃসন্তান ছিলেন। 2006 সালে স্ত্রী হারান। আন্দোলন 1952 সালে ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। মৃত্যু 2 অক্টোবর 2025, ঢাকা বার্ডেন হাসপাতাল। উপাধি রবীন্দ্র তত্ত্বাচার্য। টেগোর রিসার্চ ইনস্টিটিউট তাকে এই উপাধি ভূষিত করেছিল। এবার একটা রচনা নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি উনি কবি হিসেবে বেশ কিছু রচনা করেছেন। আমি যে বইটা পেয়েছি, আমি 6টা কবিতা অলরেডি আমি দেখেছি, পাওয়া যায়। নির্বাচিত নায়ক, বাউল মাটিতে মন, রক্তের নিঃস্বর্গে স্বদেশ, বিপ্লব ফেরারি তবু, পরন্ত রুদ্ধ। নির্বাচিত কবিতা। উনি গবেষণা, প্রবন্ধ এবং সমালোচনামূলক বই আছে। শিল্প সংস্কৃতি জীবন, আরেক কালান্তর, বুদ্ধিজীবী সংস্কৃতি, রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা বাংলাদেশ, ভাষা আন্দোলন, ইতিহাস তাৎপর্য, রবীন্দ্রনাথের চিত্রশিল্প। ছোট গল্প হিসেবে আছে অনেক রঙের আকাশ,
ছোট গল্প হিসেবে আছে পদ্মা পাড়ে রবীন্দ্রনাথ, এবং রাজনীতি ইতিহাস ও আন্দোলনের উপর ওনার আছে ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা, বাংলাদেশ জাতীয় ও জাতীয় রাষ্ট্রের সমস্যা, ৭১-এর পাক বর্বরতার সংবাদ ভাষ্য, দেশ বিভাগ ফিরে দেখা, রবীন্দ্র ভবনের প্রতিশোধ, বাঙালি আধুনিকতা নজরুল, রবীন্দ্রনাথ এই বাংলায়, বহুমাত্রিক রবীন্দ্রনাথ, নির্বাচিত রবীন্দ্রনাথ, বাংলাদেশ জাতীয়তা, ভাষা আন্দোলন ইতিহাস উত্তর প্রভাব, রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস অনুষঙ্গ, ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত তমদ্দুন মজলিস ও কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন জেলাভিত্তিক, দুই মৃত্যুর মাঝে নান্দনিক একাকিত্ব, সেটা হচ্ছে ওনার সাহিত্যের প্রকাশনা। আর উনি সম্পাদনা করেছেন নাগরিক ত্রৈমাসিক 1963 থেকে 1971, দি ইস্ট পাকিস্তান মেডিকেল জার্নাল 1960 থেকে 1970, বাংলা একাডেমির শিক্ষা বিজ্ঞান পরিভাষা কোর্স সংকলন তার তত্ত্বাবধানে হয়েছিল। এগুলো হচ্ছে জাস্ট যদি আপনাদের তার বই এবং সেগুলো একটা ছোট্ট তালিকা দিলাম। এবার আমি আলোচনা যাওয়ার আগে দুজনের কাছে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। প্রথমত আপনারা যে ব্যানারটায় ছবিটা দেখছেন এবং যিনি ইন্টারভিউটা করে আমাকে পাঠিয়েছেন আমার ছোট ভাই শাহাদত পারভেজ, এবং আরেকজনের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই যে প্রতিক্রিয়া পেতে গেছেন মাসুক হেলাল আমাদের বন্ধু, এবং দুজনেই এই অনুসরণ সবার কথা শুনে মনে হয়েছে ওরা সরাসরি এখানে থাকতে পারলে আরও খুশি হতো। এত সহযোগিতা করেছে আনন্দের সঙ্গে, এবং মাসুক খুঁজে বের করে সঙ্গে সঙ্গে পাঠিয়েছে, বলছে মামা ভাই আমার পোস্টার ব্যবহার করবে, আহমেদ রফিকের প্রতিকৃতি দিবে, সবাই ফুল দেবে, এটা আমার জন্য একটা বড় সৌভাগ্যের। আমি দুজনের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এইবার আমরা একটু, আমাদের হাতে 1 ঘন্টা আছে, আমরা 1 ঘন্টায় কয়েকজনের আলোচনা নিতে চাই। আমি শুরু করতে চাই আহমেদ রফিকের